পেশায় আর্টিস্ট হলেও কোনো এক কারণে ফারাহ বিয়ে করে রাজন নামের মুম্বাইয়ের এক মাফিয়াকে। এই মাফিয়া শহরের সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও তার আসল রূপ ছিল হিংস্র সিংহের মতো। তবে টুইস্ট আসে তখনই যখন আফ্রিকার সবচেয়ে দামি হীরা এক্সিবিশনের জন্য ইন্ডিয়ার এক মিউজিয়ামে আনা হয়, আর রাজানের নজর পড়ে সেই হীরার উপরে। যেভাবেই হোক এই হীরা তার চাই, কারণ 100-200 না, এই হীরার দাম ছিল 500 কোটি টাকা। সাথে সাথেই ডাক পড়ে বিশ্ববিখ্যাত চোর রিহানের। রিহান ভারতের সবচেয়ে স্মার্ট চোর। দুনিয়ার যে কোনো এক্সিবিশন হোক না কেন সেখানে চুরি করা যেন রিহানের নেশা। কিন্তু রিহানের সাথে রাজানের আগে থেকেই এক ঝামেলা ছিল। রিহান খুব ভালো করে জানে রাজানের নীতি হচ্ছে কাজ শেষ তো পার্টনার শেষ। তাই রাজানের সাথে কাজ করা মানেই নিজের মৃত্যুকে ডেকে আনা। কিন্তু রাজানের সাথে মিলে হীরা চুরি করা ছাড়া রিহানের আর কোনো পথ খোলা ছিল না। রিহানকে দেখে ফারাহ বুঝতে পারে তার স্বামীর অত্যাচার থেকে বাঁচতে হলে এই রিহানের সাথেই তাকে হাত মিলাতে হবে। শুরু হয় অস্থির এক মাস্টার প্ল্যান। হীরাও চুরি করতে হবে, আবার রাজা থেকে রানীকেও ছিনিয়ে আনতে হবে। এমনই সাসপেন্স, মিস্ট্রি আর টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি জুয়েল থিফ। আলিবাগের বিশাল এক আলিশান ফার্ম হাউসে পেইন্টিং এর অকশন হচ্ছে। অকশনের হোস্ট বলে এই অকশন শুধুমাত্র স্পেশাল কিছু গেস্টের জন্য রাখা হয়েছে। আজ এই অকশনের অন্যতম আকর্ষণ হচ্ছে গুস্তাভ কুমারের আঁকা 1900 সালের এই পেইন্টিংটা। ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ছবিটা হঠাৎ গায়েব হয়ে যায়। এরপর প্রায় 80 বছর পর এই পেইন্টিংটা আমাদের কোম্পানির মালিক রাজন অলোক খুঁজে বের করেছে। এদিকে ফার্ম হাউসের মাঝে তার অ্যাকাউন্টেন্ট মেহতাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। রাজন মেহতার মুখের কাপড়টা সরিয়ে দিলে মেহতা বলে, আমি জানি না তোমার অ্যাকাউন্ট ডিটেইলস ইন্টারপোলের কাছে কিভাবে গেল। আমাকে বিশ্বাস করো, আমি কাউকে কিছু বলিনি। রাজন মেহতাকে বলে, তোমাকে বিশ্বাস করলেই তো আমার 200 কোটি ফেরত আসবে না? আমার কথা না হয় বাদই দিলাম, আমার 5টা ক্লায়েন্টের অ্যাকাউন্ট ইন্টারপোল ফ্রিজ করে দিয়েছে। মেহতা বলে, আমি সারা জীবন তোমার জন্য ফ্রিতে কাজ করব, এবারের মতো মাফ করে দাও। রাজন বলে, তোর একটা ভুলের কারণে আমার সারা জীবনের জমানো সব পেইন্টিং আজ নিলামে উঠেছে। আর কোনো কথা না বলেই রাজন মেহতাকে একটার পরে একটা ঘুষি মারতে মারতে মেরেই ফেলে। রাজন বাইরে আসলে মিউজিয়ামের ম্যানেজার জেনিফার রাজনকে বলে, আপনি চাইলে আমাদের মিউজিয়াম আপনার পেইন্টিং গুলো বেচার ব্যবস্থা করতে পারে। রেড সান হীরা ভারতের বাইরে গেলে আপনি আমাদের মিউজিয়ামে পেইন্টিং নিয়ে আসতে পারেন। রাজন জিজ্ঞেস করে, রেড সান হীরা ভারতে আসবে? জেনিফার বলে, হ্যাঁ। জেনিফার বলে, আফ্রিকার কোহিনুর হীরার একটা প্রদর্শনী করতে কয়েকদিনের জন্য আমাদের মিউজিয়ামে আসবে। প্রদর্শনী শেষ হলেই আপনি আমাদের মিউজিয়ামে পেইন্টিং নিয়ে আসতে পারেন। আপনি মনে হয় শুনেছেন রেড সান হীরাটা কতটা দামি। রাজন ভেতরে এসে তার অ্যাসিস্ট্যান্ট চাঙ্কিকে বলে, কখনো ভাবিনি তাকে আবারও ডাকতে হবে। চাঙ্কি জিজ্ঞেস করে, কার কথা বলছেন? গল্প চলে আসে রিহানের কাছে। গতকাল যখন একটা দামি নেকলেস এক দোকান থেকে অন্য দোকানে শিফট করা হচ্ছিল, তখন হাই সিকিউরিটির মাছ থেকেও রিহান সেটা চুরি করে নিয়ে আসে। সেই খবরটা টিভিতে দেখাচ্ছে। রিহানের ঘরে একটা মেয়ে শুয়ে আছে যার গলায় সেই নেকলেস। মেয়েটা রিহানকে বলে, এত দামি গিফট দিয়েছো, অথচ একবার আমার নাম জানতেই চাইলে না। রিহান বলে, কিছু জিনিস গোপন থাকাই ভালো। রিহান বাইরে এসে নেকলেসটা একটা ব্যাগে রেখে দেয়। মানে সে মেয়েটার সাথে কথা বলতে বলতে কখন যে নেকলেসটা খুলে নিয়েছে সেটা মেয়েটা টেরও পায়নি। রিহান বাসা থেকে বের হলে সিভিল ড্রেসে দুজন পুলিশ তার পিছু করে। অফিসার রিহানের উপর সবসময় নজর রাখলেও সুযোগ বুঝেই সেই নেকলেসটা একজনের হাতে দিয়ে দেয়। তখনই সেখানে একটা ছেলে রিহানকে দেখে এগিয়ে আসে, কিন্তু রিহান ততক্ষণে সেখান থেকে গায়েব হয়ে গেছে। তখনই দূরে রিহানকে দেখে ছেলেটা তার পিছু করে। ছেলেটাকে রিহানের পিছু যেতে দেখে সেই দুজন পুলিশও তাদের পিছু করে। রিহান বিষয়টা বুঝতে পারলেও সে এমন ভাব করে যেন সে কিছুই জানে না। বেশ কিছু দূর যাওয়ার পরে পুলিশরা রিহানকে হারিয়ে ফেলে। রিহান ছেলেটাকে একটা কফি শপে এনে জিজ্ঞেস করে, তুমি বুদ্ধা পিস্টে কি করছো? অভি বলে, কি করছি মানে? আপনার সাথে দেখা করতে এসেছি। রিহান বলে, গত 3 বছর একটা কলও করনি, আর তুমি দেখা করতে এত দূর চলে আসলে? অভি বলে, বাবার কারণে এসেছি। রিহান জিজ্ঞেস করে, কেন, বাবার কি হয়েছে? অভি বলে, বাবা তার চ্যারিটি হাসপাতালের জন্য একজন ডোনার পেয়েছিল। লোকটা হাসপাতালে 10 কোটি টাকা ডোনেট করেছিল। টাকা ট্রান্সফার হলে চাঙ্কি বলে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে, একবার চেক করে দেখেন। অভি অ্যাকাউন্ট চেক করে বলে, হ্যাঁ
টাকা এসে গেছে। বাবা লোকটাকে বলে, আপনি গরিব মানুষের জন্য যা করলেন সেটা আজীবন মনে থাকবে। চাঙ্কি অভিকে বলে, চলো আমরা বাগানে হেঁটে আসি। বাইরে এসে চাঙ্কি বলে, তোমার বাবার অ্যাকাউন্টে যে টাকা জমা হয়েছে সবই ব্ল্যাক মানি। যে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে সেই অ্যাকাউন্টের মালিকের কোনো অস্তিত্ব নেই। আমরা চাইলে এখন তোমার বাবাকে জেলে পাঠাতে পারি। যে ইমানদার ডক্টর নিজের ছেলেকে চোর বলে বাসা থেকে বের করে দিয়েছিল, সেই ডক্টরকে যখন সবাই চোর বলবে তখন কেমন লাগবে? অভি বলে, আমার বাবার হার্টের সমস্যা আছে, সে এসব সহ্য করতে পারবে না। তখনই রাজন এসে অভিকে বলে, তুই যদি চাস তোর বাবা বেঁচে থাকুক তাহলে আমার জন্য তোর একটা কাজ করতে হবে। তোর বড় ভাই রিহানকে ভারতে আমার কাছে নিয়ে আয়। তাকে বলবি রাজন অলোক ডেকে পাঠিয়েছে। রাজনের নাম শুনে রিহান চমকে যায়। অভি বলে, আপনি আমার সাথে চলেন, না হলে ওরা বাবাকে মেরেই ফেলবে। রিহান বলে, 3 বছর ধরে এখানে আছি, কারণ এখানে ওরা আমাকে অ্যারেস্ট করতে পারবে না। আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। অভি বলে, আপনি এমন বললে আমরা কার কাছে যাব? বাবা সবসময় মানুষের কাছে আপনার সুনাম করত, আপনি নিজেই তো বাবার মন ভেঙেছেন। রিহান বলে, তাহলে তোরা কি চাস আমি সারেন্ডার করে দিই? আমি কিছুই করতে পারবো না। রাতে রাস্তার পাশে বসে রিহান বাবার বলা কথাগুলো ভাবছিল। তার বাবা বলেছিল, এই বাসায় কোনো চোরের জায়গা হবে না, এখনই বের হয়ে যাও। এদিকে অভি বলছে, বাবা সবসময় রিহানের প্রশংসা করত, রিহানই বাবার মনে কষ্ট দিয়েছে। রিহান সাথে সাথেই মুম্বাইতে ন্যান্সির কাছে কল করে। ন্যান্সি কল রিসিভ করে বলে, এতদিন পরে মনে পড়লো, তা এবার কি প্ল্যান? দুজন পুলিশ তখনও রিহানের বাসার পর নজর রাখছে। তখনই রিহান তাদের গাড়িতে উঠে বলে, এভাবে সারাদিন গাড়িতে বসে চিপস খেয়ে আমাকে ফলো করলে তো ভুঁড়ি আরো বেড়ে যাবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি হঠাৎ এখানে কেন আসলাম। 2 বছর ধরে আপনারা আমার পিছু করছেন। ব্যাংকক থেকে মাস্কাট, মাস্কাট থেকে কেনিয়া, কেনিয়া থেকে বুদাপেস্ট। তাই ভাবলাম এবার আপনাদের কষ্ট একটু কমিয়ে দেই। তোমার বিক্রম স্যারকে কল করে বলো আমি সারেন্ডার করতে চাই। বিক্রম তখন একটা ড্রাগস ফ্যাক্টরিতে রেড দিয়েছে। এই ড্রাগস ফ্যাক্টরিটা রাজনের পার্টনার বাটিয়ার। তখনই অফিসার চাড্ডা বিক্রমকে কল করে বলে, রিহান নিজেই সারেন্ডার করতে এসেছে। বিক্রম বলে, রিহানকে বিশ্বাস করা ঠিক হবে না, ও নিজের ইচ্ছায় আসলে নিজের ইচ্ছায় গায়েব হতে পারে। তোমরা দুজন রিহানকে নিয়ে এয়ারপোর্টে আসো, আমি সেখানেই আসছি। চাড্ডা আর সামি রিহানকে ভারতে নিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে এসে রিহানের পায়ে একটা ট্রাকার লাগিয়ে দেয়। রিহান বলে, তোমরা আমাকে পাহারা দাও, আমি একটু রেস্ট করি। চাড্ডা সামিকে বলে, স্যার বলেছে রিহান যাই করুক না কেন ওকে বিশ্বাস করা যাবে না। পাহারা দেওয়ার জন্য দুজন গিয়ে রিহানের 2 পাশে বসে। এদিকে সন্ধ্যায় বিক্রম বুদাপেস্ট এয়ারপোর্টে এসে দেখে চাড্ডা আর সামি ঘুমাচ্ছে, রিহান সেখানে নেই। বিক্রম দুজনকে ঘুম থেকে ডেকে বলে, রিহান কোথায়? চাড্ডা বলে, সে তো আমাদের মাঝেই ছিল, হঠাৎ আমাদের ঘুম চলে আসে, তারপর কি হয়েছে জানি না। আসলে রিহান কথার মাঝেই চাড্ডা আর সামির হাতে এক প্রকারের ঘুমের ওষুধ দিয়ে দেয়, যা চামড়ার মাধ্যমে শরীরে চলে গেলে দুজনেই ঘুমিয়ে পড়ে। চাড্ডা বলে, ও যেখানেই যাক না কেন আমরা ধরে ফেলবো, ওর পায়ে ট্রাকার লাগিয়ে দিয়েছি। বিক্রম বলে, কোন ট্রাকারের কথা বলছো? তোমার পায়ে যেটা পড়া আছে সেটা? বিক্রম সাথে সাথেই দিল্লি এয়ারপোর্টে কল করে চাড্ডা নামের কোনো অফিসার ইমিগ্রেশন পার হয়েছে কিনা জিজ্ঞেস করে। চাড্ডা পকেটে হাত দিয়ে দেখে তার পাসপোর্টও রিহান নিয়ে গেছে। রিহান চাড্ডার পাসপোর্ট নিয়ে চাড্ডার জায়গায় নিজের ছবি বসিয়ে ইমিগ্রেশন পার হয়ে মুম্বাই চলে গেছে। বিক্রম বলে, পুলিশের পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন থেকে সহজেই বের হতে পারবে, তাই সে আমাদেরকে ব্যবহার করেছে। কিন্তু মুম্বাইতে কি এমন আছে যে পুলিশের কাছে গ্রেফতার হওয়ার মতো ঝুঁকি সে নিয়ে নিল? এদিকে রেহান মুম্বাইতে রাজনের সাথে দেখা করতে এসে বলে, দুনিয়াতে এত বাবা থাকতে আমার বাবাকেই পছন্দ হলো কেন? কি চাও আমার কাছে? রাজন বলে, ছোট্ট একটা চুরি করতে হবে। রেহান জিজ্ঞেস করে, মুম্বাইতে এমন কি আছে যার জন্য আমাকে ডেকে আনলে? চাঙ্কি মনিটর অন করে বলে, এটা হলো রেড সান, আফ্রিকার সবচেয়ে দামি হীরা। এটা যখন যার হাতে এসেছে সে সবসময় রাজত্ব করেছে। 318 ক্যারেটের হীরার দাম 500 কোটি টাকা। 1000 বছর ধরে এই হীরা আফ্রিকার রাজাদের কাছে ছিল। ওখানকার রাজা গোমুমু হীরাটা নিয়ে পৃথিবী ভ্রমণে বের হয়েছে। দুনিয়ার বড় বড় মিউজিয়ামে এটা কয়েকদিনের জন্য রাখা হবে। সামনের সপ্তাহে এই হীরা মুম্বাইয়ের ফোর্ট ক্রেস্ট আর্ট মিউজিয়ামে আনা হবে। সেখান থেকে হীরাটা চুরি করতে হবে। সব শুনে রিহান বলে, ফোর্ট ক্রেস্ট আর্ট মিউজিয়ামের সিকিউরিটি সিস্টেম দুনিয়ার মধ্যে বেস্ট, ওখান থেকে চুরি করা তো সম্ভবই না। রাজন বলে, দুনিয়ার জন্য কঠিন কিন্তু তোমার জন্য না। গতবার মহারানীর হার প্রদর্শনীর সময় তুমি ভেতরে যাওয়ার নকশা ঠিকই রেডি করে ফেলেছিলে। শেষ মুহূর্তে অফিসার বিক্রম সব না জানালে মহারানীর হার তোমার কাছে থাকতো। রিহান বলে, মনে করো আমি রেড সান চুরি করে আনলাম, কিন্তু সেটা বেচবে কোথায়? তোমার পার্টনার বাটলিয়ার কাছে। চাঙ্কি বলে, তুমি দেখছি কোনো খোঁজ রাখো না। বাটলিওয়ালাকে আজ সকালে বিক্রম অ্যারেস্ট করেছে। রিহান বলে, তাহলে তো মুসা ছাড়া হীরার এত বড় ডিল আর কেউ করতে পারবে না। কিন্তু গতবার আপনি মুসার সাথে যা করেছেন আমার মনে হয় না সে আপনার সাথে কাজ করতে রাজি হবে। রাজন বলে, তুমি তোমার কাজ করো, হীরা চুরির পর কি করতে হবে সেটা আমি দেখে নিব। রিহান বলে, দেখতে তো আমাকেও হবে, কারণ কেক কাটলে দুজনের মাঝেই সমান ভাগ হবে, মানে 500 কোটির অর্ধেক আমার। আর এখন থেকে আমার বাবার থেকে দূরে থাকবেন। রাজান তার
পোষা কুকুরকে ডেকে রিহানকে বলে, ওকে আমি ছোট থেকে নিজের হাতে বড় করেছি। এই জাতের কুকুর খুব বিশ্বস্ত হয়, কিন্তু আজ তোমার সাথে প্রথম দেখাতেই ও তোমার হাতের বিস্কুট খেয়ে নিল বলেই কুকুরটাকে গুলি করে মেরে ফেলে। রাজন বলে, আমি এত সহজে কাউকে বিশ্বাস করি না, কিন্তু যখন একবার বিশ্বাস করি তখন সেই বিশ্বাস রাখার দায়িত্বটাও যাকে বিশ্বাস করি তার। যতদিন কাজ না শেষ হবে তুমি এখানেই থাকবে। চাঙ্কি রিহানকে বাগানে এনে একটা ঘর দেখিয়ে বলে, তুমি ওই ঘরে থাকবে আর তোমার ফোনটা দাও। রিহানের ফোন নিয়ে চাঙ্কি সেটা ভেঙে ফেললে রিহান বলে, ওটা তোমার ফোন ছিল। পরের দিন সকালে বিক্রম চাড্ডাদেরকে নিয়ে রিহানের বাসায় যায়। চাড্ডা বলে, রিহান বুদাপেস্টে নিরাপদেই ছিল, তাহলে হঠাৎ ইন্ডিয়া কেন গেল? বিক্রম বলে, মানুষ তার ভালোবাসা আর পরিবার এই দুই জিনিসের জন্যই এত রিস্ক নেয়। তখনই রিহান তার বাসায় কল করলে বিক্রম রিসিভ করে। রিহান বলে, আমি তোমার জন্য মুম্বাই আসলাম আর তুমি ওখানে চলে গেলে। তখনই রিহান খেয়াল করে তার সামনের রুমে রাজন একটা মেয়েকে মারছে। মেয়েটা রিহানকে দেখেই পর্দা টেনে দেয়। এই মেয়েটার নাম ফারা। পরের দিন সকালে রিহান দেখে ফারা বাগানে দাঁড়িয়ে পেন্টিং করছে। রিহান সেখানে গিয়ে একটা ফুল গাছে হাত রেখে বলে, এত সুন্দর কিছু প্রথমবার দেখলাম। ফারা বলে, সুন্দর কিছু বিপজ্জনকও হতে পারে। রিহান বলে, হ্যাঁ জানি, এই গাছের রস কাউকে খাওয়ালে তার মৃত্যুও হতে পারে। তা তুমি কাউকে মারতে চাও নাকি? ফারা বলে, কাউকে মারার ইচ্ছা থাকলে কবেই মেরে ফেলতাম। রিহান বলে, কয়েক বছর আগে দিল্লির একটা আর্ট গ্যালারিতে তোমাকে দেখেছিলাম। তোমার এই পেন্টিংটা সিনোরিয়ার, তাই না? ফারা বলে, আপনি ফ্লোরেন্সে গেছেন তাই না? রিহান বলে, আসলে ছোট থেকেই আমার পৃথিবী ভ্রমণের শখ ছিল, তাই বড় হয়ে নিজের শখ পূরণ করতে বেরিয়ে পড়ি। তা আপনি কোথায় কোথায় গেছেন? ফারা জানায়, আমি কোথাও যাইনি, কিছু মানুষের স্বপ্ন অপূর্ণই থেকে যায়। তখনই রাজান রিহানকে কল দিলে ফারা বেশ ঘাবড়ে যায়। রিহান বলে, ভয় পাওয়ার দরকার নেই, রাজান এখন বাইরে, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। সিন শিফট হয়। এদিকে আর্ট গ্যালারিতে এখনো রেড সান আসতে 7 দিন বাকি, কিন্তু এখন থেকেই জোরদার সিকিউরিটি সিস্টেমের প্রস্তুতি চলছে। রিহান আর্ট গ্যালারির ভিতরে ঢুকে দেখতে থাকে কোথায় কোথায় ক্যামেরা লাগানো। ভিতরে ঘুরতে ঘুরতে সেই রুমে চলে আসে যেখানে রেড সানকে রাখা হবে। একটা কাচের বাক্সের মধ্যে রেড সানের ছবি রাখা, মানে এখানেই রেড সান রাখা হবে। রাজান আগে থেকেই সেখানে ছিল, কেউ যেন সন্দেহ করতে না পারে সেই জন্য এক চাইনিজ লোককে মাঝে দাঁড় করিয়ে দুইজন দুই পাশে দাঁড়ায়। রিহান বলে, চারপাশে কম করে হলেও 40 থেকে 50 জন গার্ড আছে, কিন্তু সেটা দিনের বেলায়। রাতে রেড সান কেনে এখানে রাখা হবে। রাজান জিজ্ঞেস করে, রাতে কয়জন গার্ড থাকবে? রিহান লেজার লাইট দেখিয়ে বলে, শুধু গার্ড না, আমাদেরকে এগুলোও পার করতে হবে। এই সিকিউরিটি সিস্টেম রাতে অ্যাক্টিভেট হয়। রাজান বলে, যদি ভুলে লেজারের টাচ লেগে যায় তাহলে অ্যালার্ম বেজে উঠবে আর গার্ড আসবে। রিহান বলে, তখন রেড সান তো দূরের কথা, নিজেই এখান থেকে বের হওয়াটা কঠিন হয়ে যাবে। রাজান বলে, কিন্তু গার্ড তো লেজারের মধ্যে খুব সহজে মুভ করতে পারছে, ওদের লেজারের কারণে কিছু হচ্ছে না কেন? রিহান বলে, গার্ডদের বায়োমেট্রিক আর ডিএনএ এখানে স্ক্যান করা আছে, সিস্টেম ওদের সহজেই আইডেন্টিফাই করতে পারে। আমি জানি কিভাবে সিস্টেমকে বন্ধ করতে হবে। রাজান জিজ্ঞেস করে, কিভাবে? রিহান বলে, আগে আমাদের সিস্টেমের মেইন ফ্রেমকে রিসেট করতে হবে। রিসেট হয়ে গেলে সেটা আবার নিজের অরিজিনাল সেটিং এ চলে আসবে। এই পুরো সেটিং ক্যালিফোর্নিয়াতে ডিজাইন করা হয়েছে, তাই এটা আমেরিকার টাইম ফলো করে, মানে আমাদের এখানে দিন হলেও ওখানে রাত, আর এটাই হবে আমাদের ম্যাজিক ট্রিক। রাজান বলে, সিস্টেম রিসেট করলে লেজার বন্ধ হয়ে যাবে? রেহান বলে, হ্যাঁ, রিসেট করার সময় 6 মিনিট, এই 6 মিনিট লেজার বন্ধ থাকবে। রাজান বলে, তার মানে এরপর আমাদের শুধু এই 4টা গার্ডকে সামলাতে হবে, কিন্তু সিস্টেমের পাসওয়ার্ড জানবে কিভাবে? রিহান বলে, সিস্টেমের পাসওয়ার্ড শুধু একজনই জানে, আর সেটা হলো এখানের ম্যানেজার জেনিফার লোবো। তাকে বুঝতে না দিয়ে আমাদেরকে সেটা চুরি করতে হবে। রাজান বলে, আর সেটা কিভাবে করবে? রিহান বলে, যখন এতদূর এসেই গেছি নিশ্চয়ই বাকিটা ভেবে দেখেছি। বিক্রম রিহানের বাবা জয়ন্তর সাথে দেখা করতে আসে। জয়ন্ত বিক্রমকে বসতে বললে বিক্রম বলে, আপনি কি জানেন আপনার ছেলে কোথায়? জয়ন্ত অভিকে ডাক দিলে বিক্রম বলে, আমি আপনার বড় ছেলের কথা বলছি। বাবার ডাক শুনে অভি সেখানে আসলেও রিহানের কথা শুনে জয়ন্তের মন বেশ খারাপ হয়ে যায়। সে কিছুটা ইতস্তত করে বলে, আমার একটাই ছেলে আর সেটা হলো অভি। বিক্রম বলে, রিহান 3 দিন আগে একটা ভুয়া পাসপোর্টের সাহায্যে ইন্ডিয়াতে এসেছে। জয়ন্ত বলে, গত 3 বছর ধরে আমি ওর সাথে কথাও বলিনি আর তার চেহারাও দেখিনি। বিক্রম অভিকে জিজ্ঞেস করে, তোমারও কি রিহানের সাথে কোনো যোগাযোগ নেই? জয়ন্ত বলে, আমাদের সাথে রিহানের কোনো সম্পর্ক নেই। বিক্রম বেরিয়ে গিয়ে ইন্সপেক্টরকে বলে, সব ইনফর্মারদের কাজে লাগিয়ে ওকে খুঁজে বের করো। রাতে রাজানদের বাসায় রিহান সুইমিং পুলে ঝাঁপ দেয়। তার মনে পড়ে 3 বছর আগের কথা, যখন তার বাবা তাকে বলেছিল, তুমি আমার ছেলে হতেই পারো না, আমার ছেলে চোর হতে পারে না। রিহান বলে, একজন ডক্টর হয়েও তুমি মায়ের জীবন বাঁচাতে পারোনি, সততা দিয়ে জীবন বাঁচে না। জয়ন্ত রেগে বলে, এখনই এখান থেকে বের হয়ে যাও। রিহান বলে, এই যে 10 টাকায় পেশেন্টের সেবা করো, বিনামূল্যে ওষুধ বিতরণ করো, এসব করে মা ফেরত আসবে না। জয়ন্ত এবার সহ্য করতে না পেরে রিহানের গালে কষে এক থাপ্পড় মারে। সব ব্যথা ওষুধ দিয়ে সারে না, এই বলেই রিহান বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব ভাবতে ভাবতেই
রিহান সুইমিং পুল থেকে উঠে সোজা বিয়ার খেতে চলে আসে। তখনই পাশ থেকে ফারাহ বলে, তুমি ঠিকই বলেছিলে, আমি সেই মেয়ে যাকে তুমি দিল্লিতে দেখেছিলে। যখন আমি গ্যালারি থেকে বাইরে বের হচ্ছিলাম তখন তুমি আমাকে বলেছিলে আমি যেন এই গ্যালারিতে আমার পেইন্টিং এক্সিবিশন না দিই, কারণ এই গ্যালারিটা বন্ধ হয়ে যাবে। রিহান ফারার পাশে বসে বলে, আমি জানতাম এত সহজে কোনো কিছু ভুলে যায় না। ফারাহ বলে, সেই ঘটনার ঠিক 2 দিন পরে সেখানে অনেক বড় একটা চুরি হয় আর গ্যালারি বন্ধ হয়ে যায়। রিহান বলে, যাক অবশেষে বুঝতে পেরেছ। ফারাহ জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় রাজান রেসান পেয়ে গেলে তোমাকে আর তোমার বাবাকে ছেড়ে দিবে? রিহান বলে, রাজান একটু ভিন্ন ধরনের মানুষ, পার্টনারশিপও করে আবার ব্ল্যাকমেইলও করে। সামনের রুমেই রাজান পার্টি করছে, সেদিকে তাকিয়ে ফারাহ বলে, রাজান মানুষের জীবন নিয়ে খেলে। রিহান বলে, রাজানকে বিয়ে করেছো কেন? ফারাহ পাল্টা প্রশ্ন করে, তুমি কেন রাজানের সাথে কাজ করতে রাজি হলে? রিহান আর কোনো উত্তরই দেয় না। ফারাহ বলে, সবাই অসহায়, অন্যের অসহায়ত্বটা আমরা দেখি না, আর নিজের অসহায়ত্ব আমরা কাউকে বলতে পারি না বলেই ফারাহ সেখান থেকে চলে যায়। পরের দিন নিজের পার্সোনাল ইয়োটে করে রাজান রিহানকে নিয়ে সমুদ্রে যাচ্ছে। রাজান একটা সানগ্লাসের মতো চশমা দিয়ে বলে, এটা একটা ক্যামেরা লাগানো আছে, এটা দিয়ে আমিও সেটা দেখতে পাবো যেটা তুমি দেখবে। রিহান দেখে চশমার ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে আর সেটা রাজানের ফোনে দেখা যাচ্ছে। রাজান জিজ্ঞেস করে, শুরু থেকে সব প্ল্যান বলো। রিহান বলে, এখন থেকে ঠিক 2 ঘন্টা পর চাঙ্কি আর আমি মিউজিয়ামের ভেতরে যাব। রাজান জিজ্ঞেস করে, কিন্তু ক্যামেরার কি হবে? রিহান জানায়, ডায়মন্ড যে রুমে থাকবে সেই রুমের বাইরের ক্যামেরায় একটা গন্ডগোল আছে। 2টা ক্যামেরা মুভ করার সময় একটা জায়গা কভার করতে পারে না, সেখানে 4 সেকেন্ড সময় পাওয়া যাবে। রাজান জিজ্ঞেস করে, এই 4 সেকেন্ডে কি হবে? রিহান বলে, কাল যখন ডায়মন্ড আসবে তখন সুযোগ বুঝে ক্যামেরার ওই আনকাভার গ্যাপ দিয়ে আমি ঢুকে পড়বো। ভেতরে ঢুকে প্ল্যান মতো রিহান চাঙ্কিকে ইশারা করে। হাঁটার সময় সে ইচ্ছা করে গার্ডকে ধাক্কা মেরে সুযোগ বুঝে তার অ্যাক্সেস কার্ডটা চুরি করে নেয়। গার্ড চলে গেলে রিহান অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে গিয়ে কার্ড দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। সে সময় জেনিফার লোবো প্রতিদিনের মতোই রাউন্ডে যায়, মানে সে সময় তার রুমে কেউ থাকবে না। রাজান জিজ্ঞেস করে, রুমের ভিতরে গিয়ে কি করবে? রিহান জানায়, প্রথমে আমি তার কম্পিউটারের কিবোর্ড ভালো মতো পরিষ্কার করব। রাজান বলে, তাহলে চাঙ্কিকে দিয়ে তোমার কি কাজ? চাঙ্কি স্টাফ সেজে সিস্টেম রুমের বাইরে থাকা গার্ডের কাছে গিয়ে সাইন করানোর নাম করে একটা পেপার আর কলম এগিয়ে দেয়। কলমের পেছনে বাটন প্রেস করতেই গার্ড অজ্ঞান হয়ে গেলে চাঙ্কি সব আলো অফ করে অ্যালার্ম বাজিয়ে দেয়। জেনিফার তখন ডায়মন্ড রুমে। সাথে সাথে গার্ড এসে সিস্টেম চেক করে জেনিফারকে জানায় জেনারেটর ডাউন হয়ে গিয়েছিল। রিহান জেনিফারের রুমে লুকিয়ে জেনিফারের জন্য অপেক্ষা করবে। অ্যালার্ম বন্ধ করার জন্য জেনিফার তার রুমে এসে পাসওয়ার্ড দিয়ে অ্যালার্ম বন্ধ করে। জেনিফার চলে গেলে রিহান ইউভি লাইট দিয়ে কিবোর্ড থেকে পাসওয়ার্ড নিয়ে নেয়। রাজান জিজ্ঞেস করে, যদি কোনো গন্ডগোল হয় তখন? জেনিফার ভুলে ফোন রেখে আবার ক্যাবিনে ফিরে আসলে রিহান লুকিয়ে পড়ে। ফোনে চার্জ না থাকায় জেনিফার আলমারিতে চার্জার নিতে আসলে রিহান জানালার বাইরে গিয়ে লুকায়। জানালা খোলা দেখে জেনিফার চেক করতে এগিয়ে গেলেই তখন রাজান তাকে ডাক দেয়। রাজানকে দেখে জেনিফার এগিয়ে গিয়ে বলে, আমি জানতাম না আপনি আজ এখানে আসবেন। রাজান বলে, আমি নিজেও জানতাম না, ভেবেছিলাম হুসেন সাহেবের পেইন্টিং গুলো আপনার মিউজিয়ামে দিব, তবে আপনার অ্যাড গ্যালারির যতটা নাম শুনেছি ততটা কাজের না। যখন তখন হুট করে লাইট চলে যায়। জেনিফার বলে, এটা তো সামান্য এক ঘটনা, আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের আর্ট গ্যালারির সিকিউরিটি কতটা টাইট। জেনিফার রাজনকে নিয়ে আর্ট গ্যালারি ঘুরতে দেখাতে নিয়ে যায়। এই সুযোগে রিহান আর চাঙ্কি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর রাজান মিউজিয়ামের বাইরে দাঁড়িয়ে আছে। রিহান এসে রেডসান দেখার জন্য রাজানকে মিউজিয়ামের একটা টিকিট ধরিয়ে দেয়। টিকিটের উপরে পাসওয়ার্ডে 10টা অ্যালফাবেট লেখা। রাজান বলে, এটা দিয়ে কি হবে? এগুলো দিয়ে কতগুলো পাসওয়ার্ড বানানো যাবে জানো? রিহান বলে, 15 লাখ পাসওয়ার্ড বানানো যাবে। রাজান বলে, তোমার কাছে মাত্র 3 দিন সময় আছে, তাই জলদি পাসওয়ার্ডটা খুঁজে বের করো। রাত এখন বেশ গভীর। কাচের গ্লাস দিয়ে ঘেরাও করা এক ঘরের মধ্যে 4 জন দাঁড়িয়ে আছে। মূলত তারা ডেট গেম খেলছে। 4 জনের হাতেই বন্দুক। তারা সবাই একজন অপরজনের কপালে বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। গ্লাসের বাইরে অনেকে বসে নিজেদের মনিটরে বাজি ধরছে যে কে শেষ পর্যন্ত টিকে থাকবে। কাউন্টডাউন শুরু হলে সবাই একসাথে গুলি চালালে 4 জনের মধ্যে একজন পড়ে যায়। মুসা মনোযোগ দিয়ে খেলা দেখছিল। তখনই তার কাছে রাজানের কল আসে। মুসা রাজানের নামটা শয়তান দিয়ে সেভ করে রেখেছে। মুসা কল রিসিভ করে বলে, আমাকে ফোন দেওয়ার সাহস কিভাবে হলো? আগুন নিয়ে খেলার শখ এখনো কমেনি? রাজান বলে, আমি এখন আর 10 বছরের পুরনো সেই রাজন নেই। মুসা বলে, শুনে খুশি হয়েছি, কিন্তু এরপর যা বলবে ভেবেচিন্তে বলবে। রাজান বলে, রেডসানের ব্যাপারে শুনেছেন? এর মার্কেট ভ্যালু 500 কোটি টাকা। হীরা আমি নিয়ে আসবো আর কিনবেন আপনি। মুসা বলে, এবার কাজ না হলে তোমার সাথে কি হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। কথা শেষে রাজন তার দলবল নিয়ে গাড়ি সহ বেরিয়ে পড়ে। রিহান আড়াল থেকে সেটা দেখছে। রিহান ফারাকে নিয়ে একটা পার্কে আসলে
আসলে ফারা আইসক্রিম খেতে খেতে বলে, শেষবার কবে ভাবে ওই বাসা থেকে বের হয়েছি মনে নেই। আমাকে এখানে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এখন আমাদের ফিরে যাওয়া উচিত। রিহান দেখে তার বাবা পার্কের মধ্যে হেঁটে যাচ্ছে। রিহান ফারাকে বলে, ওটা আমার বাবা। যাই হয়ে যাক না কেন, প্রতিদিন সন্ধ্যায় ক্লিনিক বন্ধ করে সে এই পার্কে হাঁটতে আসে, তাই আমি মাঝে মাঝে দূর থেকে তাকে দেখতে এখানে আসি। ফারা জিজ্ঞেস করে, দূর থেকে কেন? রিহান জানায় সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। ফারা বলে, আমি আমার মাকে অনেক ছোটবেলায় হারিয়েছি, তাই এখন যদি মার সাথে দেখা করার কোনো সুযোগ পাই তার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, তাই নিজেকে আটকে রেখো না, দূরত্ব কখনো কষ্ট কমায় না। রিহান বলে, আমি রেশসান আর তোমাকে চুরি করে এখান থেকে নিয়ে যাব, আর ওই রাজান কিছুই করতে পারবে না। ব্যাস, শুরু হয়ে গেল ফারা আর রিহানের ভালোবাসার কাহিনী। রিহান রাজানের সাথে কাজ করলেও সুযোগ পেলেই ফারার সাথে সময় কাটাতে ভোলে না। রিহান একটা হোটেলে এসে সেখানে থাকা রিসিপশনিস্টকে জিজ্ঞেস করে, এখানে বিজয় আনন্দ নামে কেউ আছে? রিসিপশনিস্ট লিস্টটাকে চেক করে বলে, হ্যাঁ, 603 নম্বর রুম। রিহান রিসিপশন থেকে কল করে সোজা উপরে চলে যায়। রুমে যাওয়ার সময় এক ওয়েটার রিহানকে চিনে ফেলে সাথে সাথে বিক্রমকে খবর দেয়। বিক্রম আর এক মুহূর্ত দেরি না করে তার টিম নিয়ে সেই হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রুমের ভিতরে ঢুকে রিহান ন্যান্সিকে জিজ্ঞেস করে, কাজ শুরু করেছো? ন্যান্সি বলে, কাজ চলছে। পাসওয়ার্ড পেয়েছো? রিহান তাড়াতে থাকা নিউজ পেপারে দেখিয়ে বলে, কাজ চলছে। নিউজ পেপারে সেই 10টা অ্যালফাবেট লেখা। এদিকে বিক্রম তার টিম নিয়ে হোটেলে পৌঁছে গেছে। রিহান ন্যান্সির হাতে দুটো ছবি দিয়ে বলে, এটা সিমন জার্ভিস, ইউকে হাই কমিশন আর একটা ট্রলি ব্যাগের ছবি। ন্যান্সি জিজ্ঞেস করে, তুমি আসলে এটা করবে? রিহান বলে, হ্যাঁ। এদিকে বিক্রম হুট করে রুমের ভিতরে ঢুকে দেখে রিহান আর ন্যান্সি তাদের আসার আগেই সেখান থেকে পালিয়েছে। বিক্রম পুরো রুমে তল্লাশি করতে গিয়ে ডাস্টবিনের মধ্যে কাগজের কিছু ছেঁড়া টুকরো পায়। সেগুলো একসাথে জোড়া লাগিয়ে বুঝতে পারে সেখানে পাসওয়ার্ডের মতো কিছু একটা লেখা। বিক্রম বুঝে যায় এটা রিহানের হ্যান্ডরাইটিং। হঠাৎ তার মনে হয় এখানে আসার সময় সে ডেস্কের ওই লোকের হাতে একটা নিউজ পেপার দেখেছিল যেখানে রেডসান নিয়ে একটা খবর ছাপা। বিক্রম রিহানের প্ল্যান বুঝতে পেরে মুচকি হাসে। সাথে সাথে আর্ট গ্যালারিতে এসে জেনিফারের সাথে দেখা করে সিস্টেমের পাসওয়ার্ড জিজ্ঞেস করলে জেনিফার বলে, হ্যাঁ, আমার পাসওয়ার্ড তো এইটাই, তবে আমি এখনই সেটা চেঞ্জ করে ফেলবো। বিক্রম বলে, পাসওয়ার্ড চেঞ্জ করবেন না, কারণ যে এই রেডসান চুরি করতে চাচ্ছে তাকে আমাদের ফাঁদে ফেলে ধরতে হবে। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করলে সে বুঝে যাবে যে আমরা সব জেনে গেছি। এরপর পৃথিবীর সব মিউজিয়াম থেকে চুরি করতে থাকবে। এই জন্য সে ধরা পড়লে আপনারই লাভ। রিহান বাসায় ফিরলে রাজান তাকে ডেকে সামনে থাকা এক অদ্ভুত রক্তের ছাপের মতো পেন্টিং দেখিয়ে বলে, এটা আমি কোনো রং দিয়ে বানাইনি, বরং মানুষের তাজা রক্ত যখন 20 থেকে 30 মিনিট পর শুকিয়ে যায় সেটা দিয়ে বানিয়েছি। আসলে রাজান যখন তার অ্যাকাউন্টেন্ট মেহতাকে খুন করেছিল তখন এই পেন্টিংটা বানায়। রাজান রিহানকে বেস্ট অফ লাক বলে চলে যায়, মানে সে রিহানকে হুমকি দিয়ে গেল। চুরি করার দিন সকালে রিহান বলে, এতক্ষণে রেস্টান আর্ট গ্যালারিতে পৌঁছে গেছে আর কালকের এক্সিবিশনের জন্য তৈরিও হয়ে গেছে। এবার আমি একা যাব, আমি শুধু সেলিমকে চাই। সেলিম রিহানকে মিউজিয়ামের বাইরে ড্রপ করবে। সেখানে ব্রিটিশ শাসনকাল থেকে একটা টানেল বানানো আছে, সেটা দিয়ে গ্যালারিতে ডিরেক্ট যাওয়া যায়। রিহান সেই টানেল দিয়ে টর্চ লাইট হাতে এগিয়ে দরজা ভেঙে কন্ট্রোল রুমে ঢোকে। রেড সানকে লেজার লাইট দিয়ে ঘিরে রাখা আছে। এদিকে রাজান বাসায় বসে রিহানের চশমায় থাকা ক্যামেরা দিয়ে সব দেখছে। রিহান সোজা জেনিফারের সিস্টেম হ্যাক করা শুরু করে। সিস্টেম হ্যাক হলে মাত্র 6 মিনিটের জন্য লেজারগুলো বন্ধ হয়ে যায়। রিহান ক্যামেরা ফাঁকি দিয়ে এগিয়ে যায়, কিন্তু বিক্রম তার লাগানো আলাদা ক্যামেরা দিয়ে রিহানকে দেখছে। রিহান সিঁড়ির কাছে পৌঁছাতে দেখে একজন গার্ড সেদিকেই আসছে। বিক্রম গার্ডকে সেখান থেকে সরে যেতে বলে। গার্ড সেখান থেকে সরে গেলে রিহান রুমের বাইরে চলে যায়। বিক্রম অপেক্ষা করে কখন রিহান ভিতরে ঢুকে রেডসান চুরি করবে। রিহান ভিতরে ঢুকতেই যাবে তখনই খেয়াল করে দরজার বাইরে থাকা সেই ক্যামেরাগুলো একটু বেশি মুভ করছে। রাজা রিহানকে থামতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? রিহান বলে, ক্যামেরা আগে থেকে জোরে মুভ করছে। বিক্রম রিহানকে এগোতে না দেখে জেনিফারকে জিজ্ঞেস করে, আপনি কি কিছু করেছেন? জেনিফার বলে, সার্ভিলেন্স সিস্টেমের একটা ব্লাইন্ড স্পট ছিল, আমি আজ সকালে সেটা ঠিক করিয়েছি। এদিকে রিহান রাজনকে বলে, আজ ক্যান্সেল, ওরা জেনে গেছে আমি এখানে এসেছি। বিক্রম চিৎকার করে বলে, ও জেনে গেছে আমরা এখানে, বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দাও। সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে। রিহান পালাতে গেলে সব গার্ড তার পিছু নেয়। হঠাৎ বিক্রম দেখে রিহানকে সব ক্যামেরায় দেখা যাচ্ছে। সে বুঝে যায় রিহান সব ক্যামেরা হ্যাক করে নিয়েছে। আসলে ন্যান্সি তার কম্পিউটার থেকে মিউজিয়ামের পুরো সিস্টেম তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। বিক্রম আর দেরি না করে নিজের রিহানকে ধরতে বেরিয়ে পড়ে। রিহান পালাতে গিয়ে দেখে বিক্রম তার সামনে দাঁড়িয়ে আছে। বিক্রম রিহানের দিকে বন্দুক তাক করে বলে, জেলের খাবার খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কিন্তু রিহান সুযোগ বুঝে বিক্রমকে ধাক্কা মেরে পালাতে গেলে বিক্রম আর রিহানের মাঝে লড়াই শুরু হয়ে যায়। সুযোগ বুঝে বিক্রমকে মেরে স্টোর রুমের দিকে চলে যায়। বিক্রম স্টোর রুমে এসে দেখে জানালা দিয়ে রিহান দইতে স্লাইড করে অপর দিকে চলে যাচ্ছে। বিক্রম দ্রুত দৌড়
দৌড় দেয়। রিহান যেতে যেতে মাঝখানে হঠাৎ একটা বাস চলে আসায় তাতে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সাথে সাথেই তার চশমা ভেঙে যায়। রাজান আর ফারাহ আর কিছুই দেখতে পারে না। রিহান কোনো মতে নিজেকে সামনে উঠতেই যাবে, তখনই সামনে থেকে একটা গাড়ি ফুল স্পিডে এসে ব্রেক করে। রিহান ঘাবড়ে তাকিয়ে থাকে। ভিতরে ন্যান্সিকে দেখে রিহান তাড়াতাড়ি গাড়িতে বসে। ন্যান্সি জিজ্ঞেস করে, কি কেমন দিলাম? রিহান বলে, যেমনটা ভেবেছিলাম একদম তেমন। বিক্রম তার টিম নিয়ে দৌড়াতে দৌড়াতে আসে, কিন্তু রিহানকে ধরতে পারে না। একদিকে বিক্রম হতাশ যে রিহানকে এত কাছে পেয়েও ধরতে পারলো না, আর অন্যদিকে রাজান হতাশ কারণ তার প্ল্যান ফ্লপ হয়ে গেল। জেনিফার বিক্রমকে কল দিয়ে রেগে বলে, আপনি রেড সান এবং আমার এক্সিবিশনকে আপনার আসামিকে ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করেছেন। বিক্রম সাফাই গাইতে গেলেই জেনিফার বলে, শোনেন, এটা আমার আর্ট সেন্টার, এখন থেকে আমি যা বলবো সেটাই হবে। ঠিক তখনই রেড সানের মালিক গুমোমো এসে বলে, আমার রেড সান এখনই ফেরত চাই। উঁচু এক বিল্ডিং এর হেলিপ্যাডে সেলিম রিহানকে বেঘরে মারছে। রিহান কিছু বলতে চাইলেও তার কথা কেউ শোনেই না। রাজান বসে বসে সেই তামাশা দেখছে। মুসা বারবার রাজানকে কল দিতেই থাকে, কিন্তু রাজান রাগের মাথায় কল রিসিভ করে না। চাঙ্কি বলে, একে তো রিহান আমাদেরকে বোকা বানিয়েছে, আর আরেকদিকে মুসা মাথা ব্যথা করে রেখেছে। রিহানকে মারতে মারতে লোকটা ক্লান্ত হয়ে গেলে রিহান বলে, অনেক হয়েছে, এবার আমার কথা শোনেন, এইটাকে আমার ধার হিসেবে রেখে দেন, সময় হলেই শোধ করে দিব। এখন কি একটা সিগারেট পাবো? রাজন ইশারা দিলেই চাঙ্কি গিয়ে সিগারেট দেয়। রিহান বলে, মানলাম আমার প্ল্যান ফেল হয়েছে, কিন্তু আমার কাছে আর একটা প্ল্যান আছে। চাঙ্কি বলে, আবার আমাদেরকে বোকা বানাবে? রিহান বলে, আমরা দুজনেই একই নৌকায় চলছি। প্রথমে আমার বাবার জন্য তোমাদের সাথে ফেসে গেছি, আর এখন আমার জন্য তুমি মুসার কাছে ফেসে গেছো। মুসা হয়তো কোনো বায়ের সাথে কথা বলে নিয়েছে। যদি সে এখন ডায়মন্ড না পায় তাহলে কি কি করতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি। আমাদের এখন একটা জিনিসে বাঁচাতে পারে, আর সেটা হলো ওই রেড সান। আর এটাই সত্যি যে ওই হীরা একমাত্র আমি তোমাকে এনে দিতে পারবো। রাজান ইশারা দিয়ে বলে, কি বলতে চাস সেটা বল। রিহান বলে, গুমোমো এখন ঘাবড়ে গেছে, তাই সে তার ট্যুরের সব প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। এখন সে যে কোনো মূল্যে রেড সানকে লন্ডনে ফেরত নিয়ে যাবে। আর্ট সেন্টার থেকে সোজা এয়ারপোর্ট, তারপর হ্যাথিউ এয়ারপোর্ট, সেখান থেকে MI5 এর সিকিউরিটিতে ব্রিটিশ মিউজিয়ামে যাবে। রাজান জিজ্ঞেস করে, তুই কি এখন ব্রিটিশ মিউজিয়াম থেকে চুরি করবি? রিহান বলে, না, এমন এক জায়গা আছে যেখানে না MI5 থাকে, না ইন্ডিয়ান সিকিউরিটি, আর না কোনো বর্ডার। সেখান থেকে রেড সান চুরি করব 30,000 ফিট উপর থেকে, মানে আকাশে। রাজন জিজ্ঞেস করে, কিভাবে করবি? সে আফ্রিকান রাজা, তার নিশ্চয়ই প্রাইভেট জেট থাকবে। রিহান বলে, রাজা এবার প্রজার সাথে ট্রাভেল করবে, কারণ রিহান আগেই গুমোমোর প্রাইভেট জেটে একটা জ্যামার লাগিয়ে দিয়েছে, যার জন্য জেট ল্যান্ডিং এর সমস্যা হবে। এটা ঠিক করতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে। তাই গুমোমো বাধ্য হয়ে পাবলিক প্লেনে ট্রাভেল করবে, আর সেই প্লেনের নাম স্কাইফ্লাই এয়ারলাইন্স, ফ্লাইট নাম্বার SF311। চাঙ্কি বলে, এই রিহান বোকা বানাতে ওস্তাদ, নিশ্চয়ই আপনাকে আবারও বোকা বানাচ্ছে। রাজন হঠাৎ উঠেই চাঙ্কির গলায় এক পোস্ট বসিয়ে দেয়। ফিঙ্কি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে, আর চাঙ্কি সেখানেই মারা যায়। রাজান রিহানের বাবাকে ভিডিও কলে দেখিয়ে বলে, তোর বাবা রোজ সন্ধ্যা 7:15 হাঁটতে বের হয়, তখনই এক গুলিতে রোড লাইট ভেঙে যায়। এইবার তো সে বেঁচে গেছে, কিন্তু পরের বার আর এমন হবে না। বাসায় ফিরে আসলে রাজান আর সেলিম আসলেও ফারাহ অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে থাকে যে রিহান ঠিক আছে কিনা। রিহানকে দেখে ফারাহ স্বস্তির নিঃশ্বাস নেয়। ফারাহ ড্রিঙ্কস বানানোর কাজে ব্যস্ত। রাজন হাতের রক্ত পরিষ্কার করছে। রিহান বলে, আমার নতুন পাসপোর্ট লাগবে, একদম ক্লিন। রাজন বলে, হয়ে যাবে। রিহান বলে, সাথে একজন দরকার, একটা মেয়ে হলে ভালো হয়। ফারাহ রাজনের দিকে অবাক হয়ে তাকায়। রিহান বলে, নিজেদের ব্যাপার নিজেদের মধ্যে থাকাই ভালো, তাই ফারাই বেস্ট অপশন। তা আপনার বিশ্বাস আছে তো ফারার উপরে? রাজন বলে, তোর থেকেও বেশি। পরের দিন থেকেই সবাই প্ল্যানিং এ বসে। মনীষ আশার নামের এক লোকের বাসার সামনে এসে রিহান বলে, এই লোকই আমাদেরকে সাহায্য করবে। দুনিয়া উল্টে পাল্টে যাক, ছুটির দিনে সে কখনো গলফ খেলতে মিস করবে না। রাজন সেলিমকে বলে, এই ব্যাপারটা তুই সামলা। রিহান বলে, মুসাকে কেবল আপনি সামলাতে পারবেন, তাই তার কল না কেটে তার সাথে কথা বলেন। রাজন মুসাকে কল দিয়ে বলে, তোর একটা সমস্যা হয়ে গেছে। মুসা রেগে বলে, আমি শুধু জানতে চাই হীরা পেয়েছিস কিনা। রাজন বলে, হীরা আপনিই পাবেন, কিন্তু একটু সাহায্যের দরকার। মুসা বলে, এক কাজ কর, ইস্তাম্বুলে আয়, সামনাসামনি বসে কথা বলি, তারপর সিদ্ধান্ত নিব যে কি করব। রিহান ন্যান্সির সাথে UK হাই কমিশনার ডেপুটি ডিরেক্টর সাইমন জার্ভিসের বাসার সামনে আসে। একটা সুটকেস নিয়ে দেওয়াল টপকে বাসার ভেতরে আসে। এরপর বেডরুমে বিছানা নিচে কি যেন দেখে বিজয়ের হাসি হাসে। বাইরে ন্যান্সি গাড়িতে বসে পাহারা দিচ্ছে। হঠাৎ তখনই জার্ভিস চলে আসলে ন্যান্সি ভয়ে দরজার দিকে তাকায়। সাইমন বাসার ভিতরে চলে যায়, আর এদিকে রিহান তার কাজ শেষ করে গাড়ির ডিকিতে ব্যাগটা রেখে দেয়। রাজন মুসার সাথে দেখা করতে ইস্তাম্বুল আসে। মুসা জিজ্ঞেস করে, তোমার উপরে কিভাবে বিশ্বাস করব? রাজন বলে, শেষ একবার বিশ্বাস করে দেখেন, এইবার আমরা পার্টনার। মুসা জিজ্ঞেস করে, তোমার অন্য পার্টনার কোথায়? রাজন বলে, কাজ শেষ হয়ে গেলে পার্টনারশিপও শেষ। এখানে কোথায়
কোথায় দাফন করব সেটা বলেন। মুসা একটা সুপারিকে মাছ বরাবর কেটে রাজনের দিকে বাড়িয়ে বলে 50-50, মানে রিহানকে কেটে 2 অংশ 2 দেশে পুঁতবে। রাজনও খুশি মনে পার্টনারশিপ একসেপ্ট করে নেয়। রিহান বাবার বাসায় এসে ছোটবেলার ফ্যামিলি ফটো দেখছে। তখনই বাবা আসলে রিহান বলে, একই ছবি আমার কাছেও আছে, মনে আছে যখন পার্কে যেতাম আমি আইসক্রিম খেতাম কিন্তু আপনি নিতেন না, বলতেন যে ইচ্ছা করছে না। তখন বুঝতে পারিনি যে আমার ওই 4 থেকে 5 মিনিটের খুশির জন্য আপনার পকেটে কতটা কষ্ট হতো। বাবা বলে, তা এখন বুঝতে পেরে মন হালকা করতে পকেট খালি করতে এসেছিস? রিহান বলে, আপনি আমাকে কখনো বোঝেননি, বোঝার চেষ্টাও করেননি। বাবা বলে, আমার বয়স হয়ে গেছে, কিন্তু একটা কথা জানি, ভালো মানুষকে দূর থেকেও চেনা যায়, আর খারাপ মানুষের পাশে দাঁড়িয়ে থাকলেও তাকে চেনা যায় না। রিহান ছলছল চোখে বলে, আমাকে নিয়ে আপনার মতামত তো পাল্টাতে পারবো না, কিন্তু এইটুকু বলবো, যতক্ষণ আমি আছি আপনার সাথে খারাপ কিছু হতে দিব না। বাবা মুখ ঘুরিয়ে বলে, তুই আমার ছেলে, এর থেকে খারাপ আর কি হবে? রিহান বলে, ঠিকই বলেছেন, আমি আপনার ছেলে, আর এটা আপনার শত্রুদের জন্য সবচেয়ে খারাপ খবর। বাবা পেছনে ফিরে দেখে রিহান সেখানে নেই। বিক্রম রেড স্টার নিয়ে স্টাডি করছে। পাশের কেবিনে চাড্ডা স্বামীকে বলে, ফাইনালি টেনশন মুক্ত হলাম, গুমমু রেড স্টার নিয়ে চলে যাচ্ছে। এই কথা শুনে বিক্রম দৌড়ে চাড্ডার কাছে এসে জিজ্ঞেস করে, কি বললে? চাড্ডা বলে, গুমমু রেড স্টার নিয়ে আজই লন্ডনে যাচ্ছে, তাও আবার পাবলিক প্লেনে। বিক্রম জিজ্ঞেস করে, কিন্তু তার তো প্রাইভেট জেট আছে, তার কি হয়েছে? চাড্ডা বলে, সেই জেটে তো সমস্যা দেখা দিয়েছে, তাই পাবলিক প্লেন ব্যবহার করছে। বিক্রম রিহানের প্ল্যান বুঝে যায়, তাড়াতাড়ি তার টিম নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গুমমু রেড স্টার নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে বিক্রম বলে, আর্সেনা থেকে হীরা চুরি করার প্ল্যান ওর ছিলই না। স্বামী জিজ্ঞেস করে, জেনে শুনে প্ল্যান ফ্লপ করবে কেন? বিক্রম বলে, রিহান ভালো করেই জানতো মাটিতে সে কিছুই করতে পারবে না, তার আসল প্ল্যান ছিল আকাশ থেকে চুরি করার। গুমমুর জেট নষ্ট হয়ে যাওয়া, তাকে পাবলিক প্লেন ব্যবহার করতে বাধ্য করা, এই সব কিছুই তার প্ল্যানের অংশ। ডায়মন্ডের বই খবরের কাগজে লুকিয়ে রাখা, হোটেল থেকে আমাকে সে নিজেই কল করে খবর দিয়েছিল, পাসওয়ার্ডের টুকরো ইচ্ছা করে ডাস্টবিনে ফেলে রেখেছিল, এই সবই ওর প্ল্যান। রেড সান এবং রিহানের মাঝে একটাই সমস্যা, তা হলো গুমমুর ওই জেট। তাই তার সমাধান হিসাবে জেটকে ডিফেক্ট করে দেয় আর গুমমুকে কমার্শিয়াল ফ্লাইট নিতে বাধ্য করে, কারণ সেখানে কোনো সিকিউরিটি থাকবে না। রিহান, রাজন, ফারা এবং সেলিম এয়ারপোর্টে আসে। ইমিগ্রেশন শেষে তারা প্লেনের দিকে রওনা হয়। এক সিকিউরিটি গার্ড গুমমুকে বলে, রেড সানে এক্সট্রা সেফটির জন্য আমরা সিকিউরিটি বানিয়েছি, রেড সানকে স্পেশাল বল্টে রাখা হয়েছে। লন্ডনে পৌঁছাতেই MI5 রেড সানকে তাদের আন্ডারে নিয়ে নিবে। সবাই ইকোনমি ক্লাসে যার যার সিটে গিয়ে বসে, গুমমু বিজনেস ক্লাসে বসে। বিক্রম এয়ারপোর্টে পৌঁছেই দৌড়ে ভেতরে আসে। এদিকে ফ্লাইট টেক অফের প্রস্তুতি চলছে, আর ওদিকে বিক্রম দৌড়াতেই থাকে, কিন্তু ইমিগ্রেশন পয়েন্ট এসে দেখে প্লেন টেক অফ করে গেছে। আবারও রিহান বিক্রমের হাতছাড়া হয়ে গেল, কিন্তু এত সহজে সে হার মানবে না। বিক্রম স্বামীকে বলে প্লেনের সিকিউর নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে রিহানের ছবি পাঠাতে, আর বিক্রম রিহানের লন্ডনে পৌঁছাবে, তার জন্য টিকিট বুক করতে হবে। স্বামী বলে, অনেক দেরি হয়ে গেছে না? বিক্রম বলে, আছে একজন যার একবার উপকার করেছিলাম, বলেই তাকে কল দেয়। পাইলট রিহানের ছবি দেখে এক এয়ার হোস্টেসের কাছে গিয়ে বলে, এই প্যাসেঞ্জারকে খুঁজে বের করো। এয়ার হোস্টেস ইকোনমিতে খুঁজতে থাকে। ফারা ঘুমিয়ে থাকায় কিছু দেখতে পায় না, কিন্তু সেলিম রিহানের ছবি দেখে রাজনকে বলে। রাজন উঠে গিয়ে রিহানকে ওয়াশরুমের দিকে ডেকে বলে, ওরা তোমার কথা জেনে গেছে। রিহান বুঝে যায় এটা বিক্রমের কাজ। রিহান বলে, আমাকে এখন উধাও হতে হবে। রাজন সিটে এসে বসে। এক এয়ার হোস্টেসকে ডাকলে সেই সুযোগে রিহান তার কার্ড ছিনিয়ে নিয়ে সেটা দিয়ে স্ক্যান করে নিচে লাগেজ এরিয়াতে চলে আসে। এয়ার হোস্টেস বিজনেস ক্লাসে এসে ছবির মতো কাউকে খুঁজে না পেয়ে সিকিউরিটিকে জানায়। সিকিউরিটি থেকে খবর পেয়ে আমি বিক্রমকে জানালে প্রাইভেট জেটে থাকা বিক্রম বলে, সম্ভবই না, আমি শিওর রিহান ওই ফ্লাইটেই আছে। প্লেনে সবাই ঘুম, শুধুমাত্র ফারা আর সেলিম জেগে আছে। কিছুক্ষণ পর রিহান উপরে উঠে আসলে এক এয়ার হোস্টেস তাকে দেখে চমকে যায়। রিহান বাহানা দিয়ে বলে, লং জার্নি তো, তাই হাঁটছিলাম। সুযোগ বুঝে রিহান গিয়ে ফারাকে ইশারা দেয়। ফারা পিছন দিকে তাকিয়ে খেয়াল করে এয়ার হোস্টেসরা সব এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। ব্যাগ নিয়ে ওয়াশরুমে গিয়ে এয়ার হোস্টেসের ড্রেস পরে বের হয়। এরপর ওয়েট টাওয়াল দেওয়ার বাহানায় গুমমুর কাছে আসে। ওয়েট টাওয়ালে বেলাডোনা ফুলের স্মেল দেওয়া, যেই ফুলের কথা ফারা একবার রিহানকে বলেছিল যে এর সামান্য ডোজ কাউকে অজ্ঞান করতে পারে, আর একটু বেশি হলে মারাও যেতে পারে। ফারা গুমমুর বাকি সিকিউরিটিদেরকে সেই তোয়ালে দিতে গেলে একজন ঘুম থাকায় তাকে দিতে পারে না। প্রয়োজনকে দিয়ে ফেরত যেতে গেলেই ঘুমন্ত ব্যক্তিটা ফারার হাত ধরে বলে, একটা কোলা দেন। ফারা ভয়ে কাঁপতে থাকে। বেশ অনেকক্ষণ পর গুমমু সহ তার সিকিউরিটির সবাই অজ্ঞান হয়ে যায়। ফারা তার নখের মাথায় সুচালো কিছু একটা লাগিয়ে গুমমুর কাছে গিয়ে তার কানের গোড়ায় ফুটিয়ে দেয়। এরপর আবারও ড্রেস চেঞ্জ করে তার সিটে গিয়ে বসে। গুমমুর জ্ঞান ফিরে আসলে সে হঠাৎ তার পেটে প্রচন্ড ব্যথা অনুভব করে। সিকিউরিটিকে ডাকলে কেউ সাড়া দেয় না, কারণ সবাই তো বেহুশ। এক এয়ার হোস্টেস গুমমুকে এমন অবস্থা দেখে লিস্টের থেকে এক ডক্টরকে ডাকতে আসে। ডক্টরটা আর কেউ নয় বরং রিহান। রিহানের নতুন পরিচয় ডক্টর পুনেওয়ালা। রিহান গুমমুকে চেক করতে পেটে
সিটে একটা চাপ দিলে গুমুমু ব্যথায় চিৎকার করে ওঠে। রিহান এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করে আমাদের ল্যান্ড হতে আর কত সময় লাগবে। এয়ার হোস্টেস বলে 3.5 ঘন্টার মতো। রিহান বলে পাইলটের সাথে কথা বলতে হবে। পাইলট হলো সেই মানিশ আশার। রিহান এয়ার হোস্টেসকে নিয়ে মানিশের সাথে কথা বলতে যায়। মানিশকে বলে প্রিন্স গুমুমুর অ্যাকিউট অ্যাপেন্ডিসাইট অ্যাটাক হয়েছে, দ্রুত অপারেশন না করলে ইনফেকশন ছড়িয়ে যাবে, তার মৃত্যুও হতে পারে। মানিশ বলে তাহলে অবস্থা তো খুবই খারাপ। রিহান জিজ্ঞেস করে সবচেয়ে কাছের এয়ারপোর্ট কোনটা। মানিশ বলে ইস্তাম্বুল, কিন্তু 20 মিনিট আগে সেটা ক্রস করেছি। রিহান বলে তাহলে সেখানে ফিরে যান, ওখানেই ল্যান্ড করাবেন। সেন্ট থমাস হাসপাতালে ডক্টর ইব্রাহিম নামে এক বিখ্যাত ডক্টর আছে, আমি তাকে চিনি। মানিশ চিন্তায় পড়ে যায়। রিহান বলে প্লিজ, এটাই আমাদের শেষ সুযোগ। প্লেন ব্যাক করছে সেই খবর পেয়ে সামি বিক্রমকে কল দিয়ে বলে প্লেন ইস্তাম্বুল যাচ্ছে, কোনো এক প্যাসেঞ্জারের অ্যাপেন্ডিসাইট অ্যাটাক হয়েছে। বিক্রম বলে তাড়াতাড়ি টার্কিশ পুলিশকে কল দাও, একটা প্যাসেঞ্জারও যেন এয়ারপোর্ট থেকে বের না হতে পারে, আর প্লেনের চারপাশে বন্দুক নিয়ে সিকিউরিটি দাঁড়াতে বলো। সামি বলে কিন্তু ওই অসুস্থ প্যাসেঞ্জারের জন্য তো অ্যাম্বুলেন্স পাঠাতে হবে। বিক্রম বলে রিহান তো তাই চায়, এই সুযোগে কাজে লাগিয়ে রিহান রেস্তান চুরি করে পালাবে। আমি চাই না কেউ প্লেন থেকে বের হোক, আমি ইস্তাম্বুলের কাছে আছি। ক্যাপ্টেন প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে ঘোষণা দেয় যে ইমার্জেন্সির কারণে আমাদেরকে ল্যান্ড করতে হবে। এটা শোনার পরে প্যাসেঞ্জারদের মধ্যে উড়স্থুল বেঁধে যায়। এয়ার হোস্টেস তাদের শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে গুমুমুর অবস্থা বেশ খারাপ দেখে রিহান বলে ক্যাপ্টেনের সাথে কথা বলতে হবে। ক্যাপ্টেন ককপিট থেকে বেরিয়ে এসে বলে আবার কি হয়েছে। রিহান এয়ার হোস্টেসকে বলে আপনি পেশেন্টের দিকে নজর রাখেন, যদি কোনো পরিবর্তন দেখেন আমাকে জানাবেন। এয়ার হোস্টেস চলে গেলে ওয়াশরুম থেকে সেলিম বেরিয়ে আসে। মানিশ বেশ ঘাবড়ে যায়। সেলিম একটা ভিডিও দেখায়, তাদের মানিশের পরিবারকে গান পয়েন্টে রাখা হয়েছে। সেলিম বলে এখনো ওরা সেফ আছে, যদি আপনি তাদের সেফটি চান তাহলে প্লেন এয়ারপোর্টে না বরং এই লোকেশনে ল্যান্ড করাবেন। মানিশ বলে এটা তো ইস্তাম্বুল শহরের মাঝখানে কোথাও। রিহান বলে হ্যাঁ। মানিশ রেগে বলে পাগল হয়ে গেছেন, রানওয়ে ছাড়া শহরের মাঝখানে কিভাবে ল্যান্ড করাবো? সবাইকে কি মারতে চাচ্ছেন? আপনার কি হাইজ্যাক করেছেন? প্লিজ এটা করবেন না। রিহান বলে দেখেন আমরা কোনো টেররিস্ট না, কিন্তু পরিবারকে বাঁচাতে মাঝে মাঝে ভালো মানুষকেও খারাপ কিছু করতে হয়, যেমনটা বলছি করেন, কারোর কিচ্ছু হবে না। মানিশ সেলিমের সাথে ককপিটে এসে কো পাইলটকে বলে প্ল্যান একটু পরিবর্তন হয়েছে। মানিশ লোকেশন দেখিয়ে বলে আমাদেরকে এখানে ল্যান্ড করাতে হবে। কো পাইলট মানা করলেও মানিশ বলে আর কোনো রাস্তা নেই, ওদের কাছে আমার পরিবার বন্দী, তাই যা বলছি তাই করো, প্লেন ঘোরাও। বিক্রম ইস্তাম্বুল এয়ারপোর্টে আসতে ইস্তাম্বুলের অফিসার তার সাথে দেখা করতে আসে। আলী বলে প্লেন একবার ইস্তাম্বুলে আসলে সব আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তখনই আলীকে কন্ট্রোল রুম থেকে কল দিয়ে প্লেনের ল্যান্ডিং লোকেশন ট্রেনের কথা জানাতেই আলী দ্রুত বিক্রমকে জানায় যে প্লেন ইস্তাম্বুল শহরের মাঝের কোনো অংশে থামবে। বিক্রম প্রচুর রেগে বলে শহরের মাঝখানে কোথায় থামবে? হঠাৎই তার কি যেন মনে পড়ে। এদিকে সিটি পার্কে তখন মুসার লোকজন পৌঁছে গেছে। তারা দ্রুত প্লেন ল্যান্ডিং এর জন্য লাইট আর ইন্ডিকেটর লাগানো শুরু করে দেয়। এদিকে প্লেনে এক ক্রু দেখে সেলিম ক্যাপ্টেনের রুমে দাঁড়িয়ে কি যেন করছে। কোন একটা গন্ডগোল আছে বুঝতে পেরে সে দ্রুত প্লেনের সবাইকে জানাতে গেলেই রাজান পেছন থেকে তার মুখ চেপে ধরে ওয়াশরুমে নিয়ে মারতে মারতে বেহুশ করে ফেলে, তারপর দরজা আটকে দেয়। এদিকে বিক্রম ম্যাপে ইস্তাম্বুলের লোকেশন দেখে বলে শহরের মাঝে এটা কি? আলী জানায় সেন্ট্রাল পার্ক। বিক্রমের আর বুঝতে বাকি থাকে না যে রিহান প্লেন কোথায় ল্যান্ড করতে চাচ্ছে। ক্যাপ্টেন মানিশ বলে এত অন্ধকারের মধ্যে ল্যান্ডিং করানো মানে জেনে শুনে এতগুলো মানুষের জীবন ঝুঁকিতে ফেলা। তখনই পার্কের মাঝে অনেকগুলো আলো একসাথে জ্বলে উঠলে রিহান বলে দেখেছেন, অন্ধকারকে কেবল আলোই শেষ করতে পারে। যাই হোক, নতুন এই রানওয়ে 800 মিটার লম্বা আর 40 মিটার প্রশস্ত। এটা লন্ডনের মতো ভালো না, তবে আপনি ঠিকভাবে ল্যান্ড করিয়েই নেবেন বলেই তার আসল কাজ করতে যায়। নিচে বিক্রম তখন আলীর সাথে পার্কের দিকে যাচ্ছে। ল্যান্ডিং এর মাত্র আর কয়েক মিনিট বাকি। রিহান রাজানের সাথে নিচে বেসমেন্টে লকার খুলতে আসে। দ্রুত তার ব্যাগ বের করে সেখান থেকে লক খোলার সব ডিভাইস বের করে লক খোলার কাজ শুরু করে দেয়। এদিকে মানিশ ঠিকভাবে ল্যান্ডিং এর জন্য আপ্রাণ চেষ্টা করছে। রানওয়ে ঠিকমতো বুঝতে না পারার কারণে প্লেন হঠাৎ এক ধাক্কা খায়। নিচে রিহান তখন কেবল 2টা লক খুলতে পেরেছে, এখনো 2টা লক খোলা বাকি। বিক্রম, আলী আর পুরো টিম নিয়ে পার্কের প্রায় কাছাকাছি চলে এসেছে, আর মাত্র 1.5 মিনিট বাকি। প্লেন হঠাৎ ধাক্কা খাওয়ায় গুমামুর সিকিউরিটি হেডের মাথায় জোরে বাড়ি খায়। তাদের সাথেই তার হুঁশ ফিরে আসে। রেড সান ঠিক আছে কিনা দেখার জন্য সে দ্রুত নেমে আসতে দেখে বিক্রম আর রাজান লকার খোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। জন রেগে বলে রেড সানকে এত সহজে তোমরা নিতে পারবে না বলেই তেড়ে আসলে রাজান জনকে থামাতে আসে। এদিকে মানিশ প্লেনের গতি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারায় প্লেন কাঁপতে থাকে। তখনও একটা লক খোলা বাকি। জন রাজানকে মেরে শুইয়ে দিয়ে রিহানকে মারতে গেলেই রিহান উল্টা তাকে মেরে রাজানের কাছে পাঠিয়ে দেয়। রাজান জনকে সামলাচ্ছে আর রিহান লকার খোলায় ফোকাস করে। কাজ প্রায় হয়েই যাবে, তখনই জন এসে লক খোলার ডিভাইসটা এক ঘুষিতে ভেঙে ফেলে। এবার রাজান আর রিহান দুজনে মিলেই জনকে মারতে থাকে। মানিশ তখন সঠিকভাবে ল্যান্ডিং করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আশেপাশে সব গাছপালায় বাড়ি খেয়ে প্লেন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু বিপত্তি বাধে তখন যখন দেখা যায় সামনেই এক বিল্ডিং। মানিশ সেকেন্ড পাইলটকে বলে কোনো মতে ব্রেক করে প্লেনকে ক্রাশ থেকে বাঁচায়। এত হট্টগোলের মাঝে রাজান আর রিহান জনকে মেরে অজ্ঞান করে দেয়, আর রিহান
অনেক কষ্টে ফোকাস করে লকার খোলে। রাজান তাড়াতাড়ি লকার থেকে রেড সান নিয়ে নেয়। দুজনের মুখেই বিজয়ের হাসি। দ্রুত 4 জন প্লেন থেকে নামে। বিক্রম তখন তার টিম নিয়ে পার্কের গেটে পৌঁছে গেছে। রিহান লক্ষ্য করে সবগুলো রোড ডিভাইডার লাল, তার মধ্যে একটা হলুদ রঙের ডিভাইডার। দ্রুত সেখানে এসে ডিভাইডার সরিয়ে দেখে নিচে কার্পেট ঘাস আর তার নিচে বেসমেন্টের দরজা। দ্রুত সেই দরজা খুলে সবাই বেসমেন্টে নেমে যায়। বিক্রম তার টিম নিয়ে এসে কাউকেই পায় না, মানে এবারও বেচারা কাজকলাই পেল। কিছুক্ষণ পর ইস্তাম্বুলের এক আলিশান মহলে, মানে মুসার মহলে রাজান বসে রিল্যাক্স করছে। তখনই মুসা তাকে কল দিয়ে বলে, ফাইনালি রেড সান পেয়ে গেছি। ভেবেছিলাম প্রতিবারের মতো তুই এবারও ব্যর্থ হবি। যাই হোক, এই রেড সান এখন বাইরের কাছে নিয়ে যাচ্ছি, তবে তুই আর রিল্যাক্সে বসে থাকিস না, মনে আছে তো? কাজ শেষ মানে পার্টনারও শেষ, আবার অন্য কোনো দুনিয়ায় দেখা হবে বলেই কল কেটে দেয়। মুসার কথা শুনে রাজান শয়তানের মতো হাসতে থাকে। রিহান ফারার কাছে আসলে ফারা বলে, রাজান ঠিকই বলতো যে তুমি একমাত্র রেড সান চুরি করতে পারবে। রিহান বলে, তবে এবার আমি একা ছিলাম না, আমাকে একজন সাহায্য করেছে। ফারা বলে, দেখো আমি কোনো চোর না। রিহান বলে, তুমিও চোর, তবে পার্থক্য শুধু এটুকুই যে তুমি যা চুরি করো তা দেখা যায় না। ফারা মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করে, তাহলে এখন প্ল্যান কি? রিহান বলে, গুড বাই বলতে হবে। রিহানের মুখে গুড বাই কথাটা শুনতে ফারার অনেক খারাপ লাগলেও বাস্তবতা মেনে নিয়ে বলে গুড বাই। রিহান বলে, গুড বাই আমাকে কেন বলছো? গুড বাই তো বলবে রাজানকে, কথা দিয়েছিলাম না হীরা আর তোমাকে দুজনকেই নিয়ে যাব। ফারা প্রচুর ভয় নিয়ে বলে, তুমি ভালো করে জানো রাজান আমাদের দুজনকেই মেরে ফেলবে, তাই এটা কখনোই সম্ভব না। রিহান বলে, আজ এটা প্রমাণ করার সময় যে তোমার কাছে রাজানের প্রতি ভয় বেশি বড় নাকি আমার উপর বিশ্বাস। কিছুক্ষণ পরে রিহান তার বাবার চ্যারিটি পেপার নিয়ে রাজানের কাছে এসে বলে, আমি আমার কাজ করে দিয়েছি, এখন তোমার কথা রাখার পালা। রাজান হাসতে হাসতে সাইন করে দেয়। সাইন শেষে রিহান পেপারটা নিতে গেলেই রাজান তার উপর ড্রিঙ্কস এর গ্লাস রেখে বলে, শেষ একবার একসাথে তো ড্রিঙ্কস করাই যায়। পেছনে বাইরে বসা সেলিম বন্দুকে সাইলেন্সার লাগিয়ে লোড করে নেয়, মানে একটু পরেই তারা রিহানকে মেরে ফেলবে। রিহান মুচকি হেসে বার থেকে গ্লাস নিয়ে নিজের জন্য ড্রিঙ্কস বানাতে থাকে। পেছন থেকে রাজান বলে, এটাই কিন্তু তোমার শেষ চুরি ছিল। রিহান ভালোভাবে বুঝতে পারে রাজান তাকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখবে না, তাই সেও হাসি মুখে বলে, একটা গল্প শুনবেন? অনেকদিন আগে এক বনে এক সিংহ আর তার বিশ্বস্ত এক নেকড়ে ছিল। সিংহ একদিন জানতে পারে যে বনের কোনো এক জায়গায় সোনা রাখা আছে, তাই মাটি খোঁড়ার জন্য তারা এক খরগোশকে ডেকে আনে, কারণ খরগোশ মাটি খোঁড়ায় এক্সপার্ট। সিংহ খরগোশকে হুমকি দেয় যে খরগোশ যদি মাটি খুঁড়ে সোনা বের না করে দেয় তাহলে সিংহ খরগোশের পরিবারের সবাইকে মেরে ফেলবে। খরগোশ পরিবারের জন্য রাজি হলে সিংহ, নেকড়ে আর খরগোশ সেই জায়গায় যায়। খরগোশ তার মতো মাটি খুঁড়তে খুঁড়তে বেশ গভীরে চলে যায়। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও মাটির নিচ থেকে খরগোশের কোনো সারা শব্দ পাওয়া যায় না। এদিকে ক্লান্ত নেকড়ে পাশের ঝিল থেকে পানি পান করে। তখনই সেলিম তার ড্রিঙ্কস এর সবটুকু শেষ করে। রিহান বলে, এভাবে কেটে যায় অনেক সময়। সিংহ বিরক্ত হয়ে সেই মাটির গর্তে লাফ দেয়। তবে মজার বিষয় কি জানেন? ওই গর্তে না ছিল সোনা আর না ওই খরগোশ। উপর থেকে হঠাৎ শব্দ পেয়ে তাকাতেই দেখে খরগোশ উপরে দাঁড়িয়ে আছে। সিংহ রেগে বলে, তুই উপরে কিভাবে গেলি? আমার সোনা কোথায়? খরগোশ হাসতে হাসতে বলে, সোনা তো আমার কাছে। সিংহ হুঙ্কার দিয়ে বলে, আমি এই জঙ্গলের রাজা, অনেক শক্তিশালী, তোকে আজ আমি খেয়েই ফেলবো। খরগোশ হাসতে হাসতে বলে, আপনি যতই শক্তিশালী হন না কেন আমার মতো কখনোই মাটি খুঁড়তে পারবেন না, না হলে এতক্ষণে উপরে চলে আসতেন। আর একটা কথা, আপনি এখন আর কোনো রাজা নেই। রাজানার সেলিম মনোযোগ দিয়ে রিহানের গল্প শুনছে। সেলিম জিজ্ঞেস করে, তাহলে ওই নেকড়ের কি হয়েছিল? রিহান মুচকি হেসে বলে, ভয়ানক এক মৃত্যু। সাথে সাথেই সেলিমের গলার মধ্যে জ্বলতে থাকলে সে গলা চেপে ধরে, তার সারা শরীর কাঁপতে থাকে, হাত থেকে বন্দুকটা পড়ে যায়। রিহান বলে, নেকড়ে যে ঝিল থেকে পানি পান করেছিল তাতে বিষ মিশানো ছিল, অর্থাৎ সে বিষাক্ত ফুল রিহান আগেই সেলিমের ড্রিঙ্কসে মিশিয়ে দিয়েছিল। রিহান শয়তানি এক হাসি দিয়ে বলে, নেকড়ে তো গেল, এবার তাহলে রাজার পালা। বলেই রাজানের সামনে বসে। রাজান ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেন এখনই তাকে গিলে খাবে। রিহান বলে, আমি জানি রাজান তুই ঠিক কি কি করতে পারিস। আমি খুব ভালো করে জানতাম রেড সান তোকে দেওয়ার সাথে সাথেই তুই আমার পরিবারকে শেষ করে দিবি। আর্ট গ্যালারিতে রেড সান চুরি করতে গিয়ে আমি ব্যর্থ হইনি, বরং সেটা আমার প্ল্যানেরই অংশ ছিল, কারণ আমি চেয়েছিলাম ডায়মন্ডের চুরি ইন্ডিয়ায় না বরং ইন্ডিয়ার বাইরে ইস্তাম্বুলে হয়, কারণ আমি তোর আর মুসার আগের শত্রুতার ব্যাপারে খুব ভালো করে জানি, আর ইস্তাম্বুল তোর পার্টনার মুসার শহর, যেখান থেকে তুই চাইলেও বের হতে পারবি না। তাই ইন্ডিয়ায় আসার আগেই প্ল্যান করে বাটলিওয়ালাকে রাস্তা থেকে সরিয়ে দিই। আসলে বুডাপেস্ট থেকে রিহান যখন ন্যান্সিকে কল দিয়েছিল তখন তাকে বলেছিল বাটলিওয়ালা যে তার অফিসে নিষিদ্ধ বস্তু ফেন্টানিল বানায় সেটা যেন খবরে ছড়িয়ে দেয়। খবর পাওয়ার সাথে সাথেই মুম্বাই পুলিশ বাটলিওয়ালাকে গ্রেফতার করে। এরপর রাজানের কাছে সে জিজ্ঞেস করে যে সে এই হীরা কার কাছে বেচবে। চিঙ্কি তাকে বাটলিওয়ালার গ্রেফতার হওয়ার খবর দেখালে রিহান হাসতে হাসতে মুসার নাম বলে রাজানকে মুসার কথা মনে করিয়ে দেয়। রিহান হাসতে হাসতে বলে, মজার বিষয় কি জানিস, মুসার কাছে যেটা আছে সেটা আসলে রেড সান না, ওটা নকল রেড সান। এই কথা শুনে রাজানের মাথার উপরে
শুনে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। রিহান বলে, সেদিন প্লেনে আমার সাইলেন্ট পার্টনার সাইমন জার্ভিসও ছিল। ন্যান্সিকে জার্ভিসের ছবি দেখিয়ে দেয়। ন্যান্সি রেড সানের মতো একটা ফেক ডায়মন্ড বানায় আর জার্ভিসের নতুন ব্যাগের মতো আরেকটা ব্যাগ দেখিয়ে বলে এটা জার্ভিসের ব্র্যান্ড নিউ ব্যাগের মতোই আরেকটা ব্যাগ। বলেই সেই নকল ডায়মন্ড ব্যাগের ভিতরে সিক্রেট পকেটে রাখে। এরপর ব্যাগের উপরে স্ক্যান দিয়ে দেখায় যে সিক্রেট পকেটে থাকার কারণে স্ক্যানার সেটা স্ক্যান করতে পারছে না। এরপর ইউকে কমিশনার জার্ভিসের মুম্বাইয়ের বাসায় লুকিয়ে ঢুকে সুটকেস অদল বদল করে দেয়। তার মানে জার্ভিস যে ব্যাগ নিয়ে প্লেনে উঠেছিল সেটা আসলে রিহানের ব্যাগ ছিল, আর সেই ব্যাগে ছিল নকল রেড সান। রিহান বলে, আসল নকল হীরার অদল বদলে তো তুমি আমাকে সাহায্য করেছো। মনে আছে যখন এয়ার হোস্টেস আমাকে খুঁজছিল, তুমি এসে আমাকে বললে আর আমি বললাম ঠিক আছে কিছুক্ষণের জন্য আমাকে লুকাতে হবে। তখন আমি বেসমেন্টের লাগেজের কাছে যাই। এরপর জার্ভিসের ব্যাগ থেকে নকল হীরা বের করে লকার খুলে লকার থেকে আসল হীরা বের করে জার্ভিসের ব্যাগে রাখি আর নকল হীরা লকারে রেখে দেই। এদিকে মুসা হীরা পরীক্ষা করাতে নিয়ে আসলে লোকটা হীরায় জোরে এক বাড়ি মারে আর সেটা টুকরা টুকরা হয়ে যায়। মুসা বুঝে যায় এটা নকল হীরা। রাজান রেগে রিহানকে এলোপাথারি মারতে থাকে। রিহানও কম নাকি, সেও রাজানকে ইচ্ছা মতো মারতে থাকে। মারতে মারতে কাজ ভেঙে সোজা উপর থেকে নিচে পড়ে। রাজান তবুও হার না মানলে রিহান তাকে মেরে উল্টে আবারও কাচের উপর ফেলে দেয়। ফলে রাজান সেখানেই বেহুশ হয়ে যায়। রাজানের হাত বেঁধে তাকে শিকলের সাথে বেঁধে রাখে। রিহান সেই দলিল নিয়ে নেয়। যাওয়ার আগে রাজানকে একটা সিগারেট দিয়ে বলে, সেদিন লোন নিয়েছিলাম, আজ শোধ করে দিলাম। বলেই গ্যাসের পাইপটা খুলে চলে যায়। মুসাদার লোকদেরকে নিয়ে এসে এমন বিধ্বস্ত অবস্থা দেখে বলে, তার মানে ওই রিহান তোকে আবারও বোকা বানিয়ে চলে গেছে, তাই না? রাজান বলে, শুধু আমাকে না আপনাকেও বোকা বানিয়েছে। পেছনে গ্যাসের খোলা পাইপের দিকে নজর গেলে রাজান তার পায়ের কাছে থাকা সিগারেট দেখে শয়তানি এক হাসি হাসে। মুসা বলে, বোকা আমরা দুজন হলেও আজ শুধু তুই মরবি। রাজান বলে, আমি খুব ভালো করে জানি আজ আমি যাই বলি না কেন আপনি আমাকে জীবিত রাখবেন না। বলেই সিগারেট উঠিয়ে বলে, তা আমার শেষ একটা ইচ্ছা তো পূরণ করতেই পারো। মুসা ইশারা দিলে তার এক লোক রাজানের দিকে একটা লাইটার ছুঁড়ে মারে। মুসা বলে, আমাদের সম্পর্ক তো অনেক পুরনো, সেই হিসাবে অন্য কিছু চাইতে পারতি। রাজান মুচকি হেসে বলে, এই জন্মের জন্য এটাই যথেষ্ট। বলেই সিগারেট ধরিয়ে জোরে এক টান দিয়ে বলে, তাহলে অন্য কোনো দুনিয়ায় দেখা হবে। বলেই জ্বলন্ত সিগারেট গ্যাসের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথেই ব্লাস্টে পুরো মহল উড়ে যায়। গল্প চলে আসে লন্ডনে জার্ভিসের বাসায়। জার্ভিস বের হতেই রিহান তার বাসার লক খুলে ঢোকে। ক্যাবিনেট থেকে সে ব্রিফকেস খুলে তার আসল রেডসানটা নিয়ে নেয়। খবরে বলা হয় ইস্তাম্বুলে হওয়া ব্লাস্টে ইন্ডিয়ার বিখ্যাত আর্ট কালেক্টর রাজান অলাকের মৃত্যু হয়েছে। জানা গেছে যে রাজানের সাথে আন্ডারওয়ার্ল্ডের গভীর সম্পর্ক ছিল। তার ব্ল্যাক মানি দিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে। পুলিশ এখন সেই সব জায়গায় তদন্ত চালাবে। এমন খবর শুনে বাবা বেশ ভয় পেয়ে যায়, কারণ তদন্ত করলে তার নামও আসবে, আর একবার তার নাম আসা মানে তার সারা জীবনের কামানো সম্মান শেষ হয়ে যাবে। ওভি এসে বাবাকে সেই ডকুমেন্ট দেখিয়ে বলে, আপনার মান সম্মানের দিকে আঙ্গুল ওঠার আগেই ভাইয়া সব সামনে নিয়েছে। বাবা আফসোস করে বলে, সেদিন ওকে এত কাছ থেকে দেখেও ভালো করে কিছু বলতেই পারিনি। এদিকে ইন্ডিয়া থেকে দূরে রিহান তার ভালোবাসা ফারার সাথে নদীর পাড়ে দাঁড়িয়ে শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। ফারা বলে, এভাবে কত ভালো আছি তাই না? রিহান বলে, আমিও তাই ভাবছি। সব ছেড়ে নদীর পাড়ে ছোট্ট একটা বাসা নিয়ে নেই, তারপর তুমি আমি আমাদের দুই বাচ্চা ছোট্ট একটা সুখের সংসার করি। সারাদিন মাছ ধরবো আর রাতে বনফায়ারের সামনে বসবো। এত সুন্দর কথার পরও ফারার কোনো উত্তর নেই। সে শুধু রহস্যময়ী এক হাসি দেয়। রিহান অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ফারা হাসতে হাসতে রিহানের ফোন দেখিয়ে বলে, তোমার পরবর্তী টার্গেট এই মূর্তিটা, তাই না? তোমার মনে হয় তুমি পুরো দুনিয়াকে বোকা বানাতে পারবে, তবে আমাকে বোকা বানানো এত সহজ না। রিহান বলে, বাহ, খুব জলদি আমাকে চিনে ফেলেছ। ফারা হাসতে হাসতে বলে, জুয়েল থিফ তোমার ফোনের পাসওয়ার্ড। তোমার মতো চোরের ফোন হিসাবে পাসওয়ার্ডটা খুব সহজ হয়ে গেল না? রিহান হেসে চেয়ার্স করে। তাদের এই হাসি খুশি মুহূর্তের উপরে খুব কাছ থেকে কেউ একজন নজর রাখছে। সে কে জানেন? অফিসার বিক্রম। বিক্রমকে দেখে রিহান হেসে দেয়। বিক্রম শয়তানি এক হাসি দিয়ে দূর থেকে চিয়ার্স দেখালেই চোখের পলকেই দুইজন গায়েব হয়ে যায়। এত নাম করা চোরকে ধরা কি আর এত সহজ? তার মানে জুয়েল থিফের কাজ চলতেই থাকবে আর সে আজীবন চুরি করতেই থাকবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।